সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হই একজন অতিথি নিয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রায় 18 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং তার এই দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে বিএনপি গত বেশ কিছুদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং 300 ফিট শেখ হাসিনা সরণি যেটি, সেই 300 ফিটে তারা একটি সমাবেশ আয়োজন করেছিল, সম্বর্ধনা অনুষ্ঠান। তারেক রহমান দুপুরে যখন বিমানবন্দরে নামেন, সেখান থেকে তিনি সমাজস্থলে পৌঁছতে তাকে প্রায় 4 ঘন্টার মতো সময় ব্যয় করতে এসেছে। দুপুর 12টা থেকে 5টার দিকে, 4:30টার দিকে তিনি সমাজস্থলে পৌঁছেছেন। 12টার পর থেকে 4:30 পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধ মানুষজন তাকে অভিবাদন জানিয়েছেন এবং তিনি সেখানে একটা বক্তব্য রেখেছেন। তারেক রহমান আসলে কি বার্তা দিলেন এবং তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতি কি ধরনের পরিবর্তন হবে? তারেক রহমান তার বক্তব্যে আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া পথ দেখিয়ে তিনি দেশে ইনসাফের শাসন কায়েম করতে চান, ন্যায় বিচার কায়েম করতে চান, অনেকটা মদিনা সনদের মতো। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবো আমরা আজকে। আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের নিয়মিত আলোচক ডাক্তার মুস্তাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ ডাকসুর সাবেক জিএস। মুস্তাক ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মুস্তাক ভাই, আজকে তো সারাদিনই আপনি চোখ রেখেছিলেন বিমানবন্দর থেকে একদম 300 ফিট পর্যন্ত, সমাবেশস্থল পর্যন্ত। সমাবেশে তারেক রহমান পৌঁছলেন, বক্তব্য রাখলেন এবং লাখো মানুষের উপস্থিতিতে তিনি তার বক্তব্য প্রায় 15 মিনিটের বেশি সময় ধরে তিনি বক্তব্য রেখেছেন। শুনলেন তার বক্তব্য, তিনি কি বার্তা দিলেন দেশবাসীর প্রতি এত বছর পরে? আমি সকাল থেকেই আরেকটা সংবাদ মাধ্যমে উপস্থিত ছিলাম। আমার মন্তব্য তারেক রহমানের আগমনের সাথে সাথে কিছু কিছু মন্তব্য দিয়েছি আমি। হ্যাঁ, বক্তৃতা শুনেছি প্রায় সবটাই, মাঝখানে একটু অল্প সময় শুনতে পারিনি, তারপরেও জেনেছি। তিনি দীর্ঘদিন পরে এখানে এসছেন, 17 বছর পরে, প্রায় সম্ভবত 2008 সালে তিনি দেশ ত্যাগ করেছিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তারপরে দেশে এখন সবাই শান্তিপূর্ণভাবে থাকুক সেটাই বলেছেন এবং সবাইকে নিয়ে কাজ করতে চান এবং আগামী দিনে দেশের পরিকল্পনা নিয়ে তারা ভাবছেন, তারা পরিকল্পনা আছে না বলছেন বারবার। তো আমি বক্তৃতাটা ইতিবাচকভাবে নিতে চাচ্ছি যে দীর্ঘদিন পরে এসে তিনি এখানে একটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অবস্থা রাখার জন্যে তার ইচ্ছাটা তার মতো ভাষায় তিনি সেটা বলেছেন। তবে পাশাপাশি সাম্প্রতিককালে তার এখন যে বিরোধী পক্ষ, ধর্মভিত্তিক দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী, বিভিন্ন অভিযোগ করেছেন যে তারেক রহমান কি সেকুলার রাজনীতির দিকে ঝুঁকে পড়ছেন কিনা। তাই তিনি তার যে বিএনপির যে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় রাজনীতি, তার ঐতিহ্য, সেটাকে তিনি তুলে ধরেছেন। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা কেটে আল্লাহর উপর অবিচল আস্থা এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, ধর্মভিত্তিক রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা ছিল স্বাধীনতার পরে 72 সংবিধানে, এগুলো তিনি তুলে দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে এরশাদ রাষ্ট্রধর্ম বিল আনার পরে সেটার বিরোধিতা বিএনপি করেনি, অবশ্য আওয়ামী লীগের পরে এটা তুলে ফেলার কোনো উদ্যোগ নেয়নি। তো সেটা তিনি আশ্বস্ত করলেন তার যে ধর্মীয় কনস্টিটিউয়েন্সি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার ভিত্তিক শাসন তিনি পুনর্ব্যক্ত করলেন। আরেকটা হচ্ছে যে বিএনপির প্রতি আরও একটা অভিযোগ ইদানিং তুলছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন তার যারা সমালোচক, যে তিনি ভারতের প্রতি মানে অনুগত হয়ে গেছেন কিনা। তা কাজেই তিনি আধিপত্যবাদ এর বলার মাধ্যমে ভারত বিরোধী রাজনীতিটাকেই সে আবার তুলে ধরলেন যে তারা সেখানে আছেন। আর 7ই নভেম্বরকে উল্লেখ করেছেন। হ্যাঁ, 7ই নভেম্বর আমি যে সংগঠন করি, আমরা 7ই নভেম্বরকে সিপাহী জনতার অভ্যুত্থান হিসাবে গণ্য করি এবং এটা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় যে বৈষম্য আছে সামরিক বাহিনীতে এবং দেশে,
সেই বৈষম্যের বিরুদ্ধে একটা বিদ্রোহ সংগ্রামকে দেখি, এবং অবশ্যই গণতন্ত্রের পুনরুদ্ধার, যেটা 15ই আগস্টের পরে গণতন্ত্র নির্বাসনে গিয়েছিল, সেটা পুনরুদ্ধারের চাহিদা ছিল। এবং অবশ্যই এই সময়ে ভারত হস্তক্ষেপ করতে পারে আমাদের দেশে, সামরিক বাহিনীতে বারবার বিশৃঙ্খলা হচ্ছে, হত্যা, পাল্টা হত্যা, কু, কাউন্টার কু, সেখান থেকে সৈনিক এবং জনতা উদ্বিগ্ন ছিলেন যে আমরা এভাবে যদি দায়িত্বহীন আচরণ করি, বিশৃঙ্খলা করি, ভারত এখানে হস্তক্ষেপ করতে পারে। তা সেই উদ্বেগ থেকেও সাধারণ সৈনিকেরা বিদ্রোহ করে যে সমস্ত জেনারেলরা একে অপরের বিরুদ্ধে কামান ডাকছিলেন, তার বিরুদ্ধে একটা বিদ্রোহ। তো বিএনপি 7 নভেম্বরের এই সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ভারত বিরোধী যে কন্টেন্টটা, ভারতের বিরুদ্ধে যে মানুষের উদ্বেগ ছিল, সেটাকেই তারা তুলে ধরেন, এভাবে তারা দিনটিকে পালন করেন। তো 7 নভেম্বরকে উল্লেখ করার মধ্য দিয়ে জনাব তারেক রহমান তার যে ভারত বিরোধী রাজনীতির প্রতি তার আছেন সেখানে, সেটা আশ্বস্ত করতে চাইলেন। তো জানি না ভবিষ্যতে তিনি কোন দিকে যান, তবে আমি আশা করব যে রাজনীতি যে শূন্যস্থান তৈরি হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পরে, আওয়ামী লীগ তারা এখান থেকে পরাজিত হয়েছে, তারা রাজনৈতিক মঞ্চে নেই, তাদের সমর্থক 14 দল নেই, এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপিও ঠিক ওইভাবে সুসংগঠিতভাবে সব কিছু সামাল দিয়ে রাজনৈতিক কাজগুলো করেছে বলে আমার ধারণা নেই। ফলে উগ্র ধর্মীয় ফ্যাসিবাদের অনুসারী তারা অনেক মাথাচেরা দিয়েছে, এবং সাম্প্রতিককালে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা যে তাণ্ডবলীলা করেছে, এই সুযোগটা তারা পেয়েছে। তো বিএনপির যদি তার মূল নেতৃত্ব যদি দেশে চলে এসছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলকে চালাচ্ছেন, তার মা চেয়ারম্যান, তিনি তো অসুস্থ, তিনি দলকে পরিচালনা করতে পারছেন না সঙ্গত কারণেই। কাজে শূন্যস্থান কিছুটা হলেও পূরণ হবে। সেটাকে দিয়ে যদি এই ধর্মীয় উগ্রপন্থীদেরকে তিনি যদি একটা বার্তা দেন যে মানুষের জানমালের নিরাপত্তা ক্ষুণ্ণ করা যাবে না, স্বাধীন মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, তাহলে মানুষ আশ্বস্ত হয়। তবে এটা দেখবার বিষয় আগামীতে তিনি যদি পপুলিস্ট রাজনীতি আশ্রয় গ্রহণ করে ধর্ম এবং ভারত বিরোধী কার্ড যেভাবে ধর্মান্ধ গোষ্ঠী খেলছে সেভাবে যদি ব্যবহার করা শুরু করেন, তাহলে দেশটা খুব একটা শান্ত মতো জায়গায় আসবে না। এখানে একটা ধৈর্যের সাথে, শান্তির সাথে ভারসাম্যের রাজনীতি দরকার। অবশ্যই ভারতের অন্যায় আমাদের দেশের উপর যদি চাপিয়ে দেয়, অবশ্যই আমরা প্রতিবাদ করব। অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের সাথে আমাদের বিরোধ আছে, সীমান্তে যখন তখন গুলি করে তারা আমাদের নাগরিকদেরকে হত্যা করে, বা কতগুলো চুক্তি আছে যেগুলো আমাদের স্বার্থের পক্ষে না বিপক্ষে, সেগুলো নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, 47-এর রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা অসুস্থ বহিঃপ্রকাশ। এবং আমরা ভারত বিরোধিতার নাম করে পাকিস্তানের স্বার্থ রক্ষা করা তো আমাদের সার্বভৌমত্বের পক্ষে না। অন্যায় হলে পাকিস্তান হোক, ভারত হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তার বিরুদ্ধে অবশ্যই থাকবো আমরা। কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরোধিতা করা, আমরা শিখণ্ডী হিসেবে কাজ করব, সেই রাজনীতি ত্যাগ করতে হবে। যদি এখন যা দেখার বিষয় যে বিএনপি সেই অতীতে সেগুলো পরিত্যাগ করে একটা গঠনমূলক দল যারা আগামীতে ক্ষমতা প্রত্যাশী, সেটা যারা করেন কিনা, সেটা করলে দেশের জন্য ভালো, তাদের জন্য ভালো, সেটা আমরা দেখার অপেক্ষা রইলাম। তার মানে তারেক রহমানের এই বক্তব্যতে স্পষ্ট যে তিনি ভারত বিরোধী রাজনীতিটাই করতে চাচ্ছেন আগামী দিনগুলোতে। আমি এখনো মন্তব্য করব না। তিনি যেগুলো বললেন সেগুলো তারা সবসময় বলে আসছেন, একেবারে নতুন কিছু না। তবে সেটা মানে এরপরে তিনি এই ভারত বিরোধী রাজনীতিটা মেন করেছেন কিনা, এটা তার পরবর্তী কার্যকলাপেই বোঝা যাবে। তিনি যদি কি বলে এটাকে পপুলিস্ট এজেন্ডা হিসেবে নিয়ে থাকেন, তাহলে হয়তো দেশের রাজনীতির অস্থিতিশীলতা কমার ক্ষেত্রে খুব একটা অবদান রাখবে না। আরেকটা জিনিস তো আমরা শুনলাম, আধিপত্যবাদের পাশাপাশি তিনি আরেকটা জিনিস বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামী ব্যবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজনীতি তিনি করতে চান। তার মানে তিনি কি ধর্মীয় মৌলবাদী উগ্র গোষ্ঠী যেগুলো আছে গত 1.5 বছর ধরে যারা এই নানা রকম উগ্রতা ছড়াচ্ছে, তাদেরকে অনেকটা লাই দিলেন কিনা, লাই যেটাকে বলে আমরা অনেকটা দিলেন কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। তিনি এটা যদি এটা তার আশ্বস্ত করার মতো হয়ে থাকে যে আমরা প্রো ইসলামিক রাজনীতি আমরা ছেড়ে দেইনি,
আমরা সেখানে আছি, সেটা এক জিনিস। আর যদি তিনি এটাকে নিয়ে এজেন্ডা করতে চান, এজেন্ডা করতে চাইলে তো সেটা আমাদের এটাকে আশ্রয় করে যে উগ্রতা হচ্ছে, এটাকে আশ্রয় করে যে অস্থিতিশীলতা হচ্ছে এবং মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ করা হচ্ছে, পত্রিকা অফিসগুলোতে হামলা করেছে, সাংস্কৃতিক সংগঠনগুলোর উপরে হামলা করেছে, সেটা কিন্তু আরো প্রশ্রয় পাবে। তবে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, আশা করি তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, আততায়ীরগুলিতে নিহত হাদির প্রতি কবর জিয়ারত করবেন, ভালো কথা। আমরা আশা করব তিনি গণমাধ্যমগুলো যে আক্রান্ত হয়েছে, সাংস্কৃতিক সংগঠন আক্রান্ত হয়েছে, সেগুলোর প্রতিও তার সমবেদনা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তার একাত্মতা প্রকাশ করবেন। তাহলে আমার মনে হয় তিনি আরো ভালো তার ভূমিকা হবে বলে আমরা। এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ তুললেন, হাদির কবর জিয়ারতে যাবেন, এটার মধ্য দিয়ে তো তিনি একটা পক্ষে আসলে তার রাজনীতিকে নিয়ে যাচ্ছেন কিনা, কি মনে হচ্ছে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে আপনার? হাদির হত্যাকাণ্ডের নিন্দা সবাই করেছে। হাদিকে যেভাবে মানে কি বলে কামানের খোরাক বানানো হয়েছে, হাদিকে যেভাবে ষড়যন্ত্রকারীরা গুটি হিসেবে ব্যবহার করে তাকে হত্যা করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, হাদির ভাইয়ের বক্তব্য নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারাই তাকে হত্যা করেছে তারাই আবার নির্বাচন পেছানোর জন্য এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজেই হাদিকে সম্মান জানানো বা তার কবর জিয়ারত করাকে আমি দোষী কিছু দেখছি না, কিন্তু হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তাণ্ডবলীলা চালিয়েছে যে উগ্রপন্থী গোষ্ঠী, নব্য ফ্যাসিবাদী গোষ্ঠী, সেটাকেও তার অ্যাড্রেস করা উচিত। তাহলে আমরা এটাকে ওইভাবেই দেখবো। আমরা তো সেই অ্যাড্রেসটা দেখলাম না তার আজকের বক্তব্যে। এই কথাটাই আমি বলছিলাম, হাদির কবর জিয়ারতে যেতে আমাদের কোনো আপত্তি নেই, আমারও কোনো ব্যক্তিগত আপত্তি নেই। বিষয়টা হলো ওইখানে গিয়ে তিনি এই যে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী যারা ছায়ানটে হামলা চালালো, উদিচে আগুন দিল, প্রথম আলো ডেলি স্টারে অগ্নিসংযোগ করলো, কিংবা সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করতেছে, তাদেরকে তিনি তার এই উপস্থিতি তাদেরকে প্রমোট করে কিনা। আজকে তো তিনি সুস্পষ্ট কিছুই বললেন না, এই জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো একটা শব্দ শুনলাম না। জঙ্গিবাদ শব্দটা উনি ব্যবহার করেননি, তবে কিছু ইয়ে তো দিয়েছেন যে শান্তি শৃঙ্খলার সাথে সবাই পথ চলবেন, কোনো জবরদস্তি হবে না, এগুলো তিনি বলেছেন। তবে সুস্পষ্টভাবে কোনো গোষ্ঠীর দিকে তিনি আঙুল তোলেননি। তবে তার ভবিষ্যৎ কার্যকলাপ আমরা দেখার অপেক্ষা রইলাম। এবং তার বিএনপি নেতৃবৃন্দ এসেছিলেন কিনা রেল স্টেশনে কথা বলতে আমার জানা নেই। জনাব তারেক রহমান এই বিষয়টি খেয়াল করবেন কিনা সেটা দেখার বিষয়। একেবারে আরেকটা বিষয় জানি, তাইলে এই যে উনি লম্বা একটা বক্তব্য দিলেন, বক্তব্যে নতুন কোনো কিছু পেলেন কিনা আসলে, যেটা আসলে ইউনিক, যেটা আসলে মানুষ, যেটা দিয়ে উন্মাদনা ছড়াবে মানুষের মধ্যে, হ্যাঁ আমরা এইটাই চাচ্ছিলাম, এই পরিবর্তনটা চাইছিলাম, এইটাই দেখতে চেয়েছিলাম, উই হ্যাভ প্ল্যান, আই হ্যাভ প্ল্যান, এই প্ল্যানগুলো কি আসলে? দেখুন, মানুষ উন্মাদনা হওয়া দরকার নেই। আমাদের রাজনীতিবিদরা আমরা খুব সুন্দর সুন্দর কথা বলি, আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সে বিষয়ে আমরা বলি, এখানে খুব একটা আমাদের মধ্যে তফাৎ নেই। কিন্তু আমি কতটুকু করছি বাস্তবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং আমি যেটা বলছি সেটা বাস্তবায়িত করার জন্য যদি কাজ করি, তখন মানুষ একটা পর্যায়ে এসে চূড়ান্ত আস্থা প্রকাশ করবে যে হ্যাঁ এটাই দরকার। কাজেই সেই সামনে সেই পথটা খোলাই আছে। একেবারে ওনার বক্তব্যে নির্বাচন নিয়ে খুব একটা জোরালো কোনো বক্তব্য পেলাম না। যে 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তিনি আজকের বক্তব্যে বলেন নাই যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে উনি বলেছেন যে সামনে যে নির্বাচন বা যে হবে সেখানে যারাই জিতুক আমরা একসঙ্গে কাজ করতে, সেটা বলেছেন। কিন্তু নির্বাচন নিয়ে জোরালো কোনো বক্তব্য শোনা গেল না। তার মানে উনি কি নির্বাচন নিয়ে উনিও সন্দিহান কিনা? ফখরুল সাহেব যেদিন একদিন আগে যে বলছিলেন যে নির্বাচন নিয়ে মানুষ সন্দিগ্ধ এখনো। না, নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাস তিনি দেখাননি বা ভোট চাননি, এটা ঠিকই আছে। এটা ভোট চাওয়াটা শোভন হতো না। আর এমনিও নির্বাচনী আচরণবিধিতে নির্বাচনের প্রার্থিতা পেশ করার আগে ভোট চাওয়া নিষেধ। এই জন্য বিএনপি তার দলের নেতৃবৃন্দকে দলের নির্বাচনী প্রতীক নিয়ে সমাবেশে আসতে নিষেধ করেছে, ধানের শীষ নিয়ে, কারণ সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতো। সেদিকে তিনি না বলেননি, ঠিকই আছে। তবে যেহেতু তিনি দেশ পরিচালনার জন্য পরিকল্পনার কথা বলেছেন, তো নির্বাচনের কথাই তো এটা, যে নির্বাচনের ম্যান্ডেট পেয়ে তিনি সেটা করবেন এবং সবাইকে নিয়েই
দেশ চালাবেন সেটা তিনি বলেছেন। একেবারে তার উপস্থিতিতে প্রধান দল রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে প্রধান দল, তার শীর্ষ নেতা এখন দেশে আসলেন। বাংলাদেশের রাজনীতি কি পরিবর্তন দেখছেন আপনি আসলে? আশা করছি সন্ত্রাস, নৈরাজ্য, মব সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণে আসবে যদি তিনি তার দলকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সমর্থ হন এবং নির্বাচনমুখী হবে দেশ। নির্বাচনমুখী হলেই গঠনমূলক প্রতিযোগিতার পরিবেশটা আসবে এবং ষড়যন্ত্রের স্কোপটা, সম্ভাবনাটা কমে আসবে। আমি আরেকটা প্রশ্ন করতেই চাই, এই তারেকের বাইরে যেহেতু নির্বাচনের প্রসঙ্গ তুললাম, আপনিও বললেন নির্বাচনমুখী হবে দেশ। গত দিনও সিসি বলেছেন যে তারা শঙ্কিত নিরাপত্তা নিয়ে, তার মানে নির্বাচন নিয়ে একটা শঙ্কা তিনি নিজেও প্রকাশ করেছেন। ফখরুল সাহেবের কথা তো বললাম, ফখরুল সাহেব বলছেন দেশের মানুষ এখনো প্রশ্ন করতেছে নির্বাচন হবে কিনা। সিসি তো নিজেই করেছেন যে নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। হ্যাঁ, বিশেষ করে হাদির হত্যাকাণ্ডের পর তো এটা একটা খুবই প্রার্থীদের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একজন প্রার্থীদের প্রকাশ্যেই বলেছেন বিএনপি তিনি নির্বাচন করবেন না, যদিও পরে তিনি আবার সেটা প্রত্যাহার করেছেন। এবং আমি দেখেছি যে বিশেষ করে শুধু হাদি হত্যা না, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যকে পুড়িয়ে মারা হয়েছে, তাকে পিটিয়ে হত্যা করার পরে পুড়িয়ে মারা হয়েছে। এবং এই ঘটনার পরে নির্বাচন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় খুবই আতঙ্কের মধ্যে আছে, তারা প্রার্থী হতে যাচ্ছেন না। আমাদের দল বা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে বেশ কিছু প্রার্থী ছিল যারা ওই সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু খুবই শঙ্কিত এবং এমনকি তাদেরকে ভোট দিতে আসতেও পরোক্ষভাবে নিষেধ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তো সেটা দেখা উচিত। নির্বাচন কর্তৃপক্ষ এবং দেশের সরকারকে যদি জবরদস্তি করে একটা সম্প্রদায়ের লোককে ভোট দানে বিরত রাখা যায়, তাহলে দেখা যায় আমি শক্তিমান ব্যক্তি, আমার বিপক্ষের লোকদেরকেও আমি বলবো যে আপনি ভোট কেন্দ্রে আসবেন না। সেই আগের আমলের সাথে তো এটা তো একই রকম হয়ে যাবে। কাজেই সেটা নিশ্চয়ই এগুলো আমাদেরকে মানে খুব গুরুত্ব দিয়েই দেখতে হবে। সিইসি শঙ্কা প্রকাশ করেছেন, ঠিক আছে, শঙ্কাটা দূর করার জন্য কি করা যায় তাকে সেটাও করতে হবে। শুধুমাত্র শঙ্কা প্রকাশ করলেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না, এই শঙ্কার কারণটা দূর করবার জন্য তাকে কাজ করতে হবে। নির্বাচনী কর্মকর্তারা অত নিরাপত্তা চেয়েছেন সিসির সঙ্গে যে বৈঠক হলো। হ্যাঁ, সেটাই। কাজেই এই শঙ্কাগুলো দূর করা, নিরাপত্তাহীনতা দূর করার জন্য সিইসি সহ সকল রাজনৈতিক দল সরকারকে কাজ করতে হবে। আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে সরকার প্রার্থীদের গানম্যান দেওয়ার কথা বলছে, অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা বলছে। আমরা বিগত সময়গুলিতে এখন পর্যন্ত যে বয়স হলো তাতে আমরা দেখে আসছি যে নির্বাচন আসলেই সকল বৈধ অস্ত্র সরকারের মানে প্রশাসনের জিম্মায় নিয়ে নেওয়া হতো, থানায় নিয়ে নেওয়া হতো, তারপরে অবৈধ অস্ত্র উদ্ধার হতো। এইবার এটা ব্যতিক্রম মনে হচ্ছে, উল্টো চিত্র আমরা দেখতেছি। হ্যাঁ, এটা তো আসলে ব্যর্থতা। আপনি ঠিকই বলেছেন যে এর আগে নির্বাচনের আগে সব অস্ত্র জমা নেওয়া হতো, এখন অস্ত্র দেওয়া হচ্ছে। তাহলে কি সংঘাতকে উস্কে দিচ্ছেন, নাকি আপনি মনে করছেন যে অবৈধ অস্ত্র আপনারা উদ্ধার করতে পারেননি? সেটা তো ব্যর্থতা আপনাদের, যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে, কাজে বৈধ অস্ত্র দিয়ে তাকে মোকাবেলা করতে হবে। তাহলে আর সিইসি কেন? তাহলে এখানে তো প্রতিটি রাজনৈতিক দলকে তার সশস্ত্র প্রস্তুতি নিতে হবে, তার কার্যালয়ে পাহারা দেওয়ার জন্য, তার প্রার্থীদের পাহারা দেওয়ার জন্য। এটা তো কোনো সমাধান হতে পারে না। কাজেই অস্ত্র উদ্ধার করে, অস্ত্রবাজদেরকে গ্রেপ্তার করে এবং জনগণের সংগঠিত প্রতিরোধ তৈরি করে এটা করতে হবে। অস্ত্র ব্যবহার করা এটা কিন্তু মানে শেষ বিচারে সমস্যাটাকে আরো বাড়াবে। এই কোন বিচারে, তাহলে কোন বিবেচনায় সরকার এই ইয়েটা দিল, উৎসাহটা দিল যে আপনার অস্ত্রের আবেদন করেন, আমরা লাইসেন্স দিব? কোন বিবেচনায়? এটা বিবেচনা ঠিক করে। তারা যদি মনে করেন যে কিছু কিছু নবীন রাজনীতিবিদদেরকে অস্ত্র দেওয়ার জন্য এটা একটা অনুমতি দেবেন, তাহলে অবশ্যই এটা একপাক্ষিক হবে। আমরা দেখেছি একজন নবীন মন্ত্রী, তিনি অস্ত্রসহ বিমানবন্দরে তাকে আটকানো হয়েছিল এবং তার যে বয়স, তার অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা না। হ্যাঁ, কাজেই এগুলো যদি লক্ষ্য হয় ওটা যে বিশেষ কাউকে কাউকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য ঢালাওভাবে আপনি বলে দিলেন, এটা তো আরো মারাত্মক। হ্যাঁ, সেটা তো বিশৃঙ্খলা এবং সশস্ত্র সংঘর্ষকে আপনি আরো উস্কে দিলেন। একেবারেই। আমরা আশা করি যে সামনের দিনগুলোতে যে নির্বাচন সামনে, সেই দিনগুলো আরও সংকট দূর হবে এবং এই মানুষের মধ্যে যে আশঙ্কা
আতঙ্ক এগুলো দূর হবে। এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠান শেষ করবো এখানে। প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন। আমরা প্রতিদিন 7টায় একজন অতিথি নিয়ে এই অনুষ্ঠানে হাজির হই এবং সমসাময়িক বিষয়ে কথা বলি। আজকে মূলত ছিল তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তার বক্তব্য, তিনি আসলে কি বলতে চাইলেন, কি বার্তা দিলেন, নতুন কোনো কিছু আছে কিনা। কিন্তু শেষমেশ দিন শেষে তার বক্তব্যের মধ্যে একটা বিষয় খুবই স্পষ্ট, যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন এবং ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা না করলেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতিতে তিনি রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন, সেই পদ্ধতিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন। তার মধ্য দিয়ে আসলে সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া গেল না তারেক রহমানের বক্তব্য থেকে, এটাই আমরা বুঝতে পারলাম এতক্ষণ। আর আপনারা যারা দেখবেন সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টকশো ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদের সঙ্গে আসছি প্রতিদিন সন্ধ্যা 7টায়। দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোস্তাক ভাই আপনাকে সময় দেওয়ার জন্য।